আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ওয়াহিবা রাইয়ান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। নির্বাচন আয়োজনে নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলায় কর্মকর্তাদের পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালনের আহ্বান সিইসির। আসন্ন ভোট হবে ইতিহাসের সবচেয়ে ঝুঁকিপূর্ণ, ইসি আনোয়ারুল। ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন না হলে দেশে গভীর সংকট সৃষ্টির আশঙ্কা বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের। উদারপন্থী রাজনীতি সরিয়ে উগ্রবাদ প্রতিষ্ঠার ষড়যন্ত্র চলছে। সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, অধ্যাপক কারজান ও সাংবাদিক মঞ্জুরুল সহ 16 জনকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার, জামিন নামঞ্জুর, কারাগারে পাঠালেন আদালত। এবং নিত্যপণ্যের লাগাম ছাড়া মূল্যবৃদ্ধিতে নাকাল দশা ক্রেতাদের। মসুরের ডাল 1 লাফে কেজিতে 20 টাকা বেড়েছে, আটা ময়দার দামেও ঊর্ধ্বগতি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সকল কর্মকর্তাদের পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। একই অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ। নির্বাচনের সাথে সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা যদি উদ্দেশ্য প্রণোদিতভাবে কারো পক্ষ নেয় বা তথ্য পাচার করে, তাকে কঠোর শাস্তির আওতায় আনা হবে বলেও জানান তিনি। খায়রুল ইসলামের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দুদিন ব্যাপী 80 জন কোর প্রশিক্ষকদের প্রশিক্ষণের আয়োজন করেছে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট। প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধান কমিশনার সহ অপর 4 কমিশনার। অতীতে নির্বাচন কমিশনারদের করুণ পরিণতির কথা স্মরণ করিয়ে দিয়ে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান না করা পর্যন্ত কেউ ঘরে ফিরতে পারবে না। আমাদের প্রশিক্ষণের পাশাপাশি আমাদের কমিটমেন্ট হতে হবে খুব শক্ত এবং মজবুত। আমার সাথে কি আপনারা একমত? জীবন চলে যেতে পারে, কিন্তু ইলেকশনে ফাঁকিবাজি ধোঁকাবাজি করা যাবে না। আমাদের দৃঢ় সংকল্প হতে হবে যে একটি ভালো নির্বাচন করতেই হবে। আপনারাও যদি কোনো উদ্দেশ্যমূলকভাবে কোনো কাজে জড়ান, আপনাদেরকে কিন্তু ছাড়া হবে না। এ সময় নির্বাচনের সকল প্রিজাইডিং ও পোলিং অফিসারদের নিরপেক্ষ থাকার আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। যে কোনো রকমের নিউ চ্যালেঞ্জ আসলে সেটা মোকাবেলার জন্য ডিসক্রিশন এক্সারসাইজ করার যে বিষয়টা থাকে, এটা একটু আপনারা জোর দিবেন। আপনারা এই ট্রেনিং এর উপরে কিন্তু আমাদের সাকসেস বা ফেলিয়ার নির্ভর করতেছে। আরো এমন চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলা করতে হবে যেটা এখনো আমরা জানি না। সুষ্ঠু নির্বাচন আয়োজনে নিত্য নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের যোগ্য করে তোলার আহ্বান জানানো হয় এক প্রশিক্ষণ কর্মশালায়। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। উদ্বোধনী অনুষ্ঠানের ঘোষিত সময়ের মধ্যে অবশ্যই জাতীয় নির্বাচন হতে হবে, তা না হলে দেশ ভয়াবহ সংকটে পড়বে, ফ্যাসিবাদ ফিরে আসার সুযোগ পাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি আরো বলেন, রাজনৈতিক দলগুলোর মত পার্থক্য নির্বাচন নিয়ে জনমনে নানা সংশয় হতাশার তৈরি করছে। মধ্যপন্থার উদার রাজনীতিকে সরিয়ে উগ্রবাদ প্রতিষ্ঠার ষড়যন্ত্র চলছে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, এই গোষ্ঠী সফল হলে দেশ চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। রিপোর্ট মইনুল আহসানের। 24-এর গণ অভ্যুত্থান নিয়ে সমাজকর্মী ফাতেমা সালামের লেখা রক্তাক্ত জুলাই বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দেন রাজনীতিবিদ, সাংবাদিক, লেখক সহ বিশিষ্টজনরা। বইয়ের মোড়ক উন্মোচন করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অন্তর্বর্তী সরকার ঘোষিত আগামী বছরের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হবে, এর কোনো বিকল্প নেই। নির্বাচন হবেই এবং যে ঘোষণা দেওয়া হয়েছে সেই সময়টাতেই হবে, এই কারণে যে এর কোনো বিকল্প নেই। আজকে যদি নির্বাচন বন্ধ করা হয় বা নির্বাচন না হয়, তাহলে এই জাতি প্রচন্ড রকমের ক্ষতিগ্রস্ত হবে এবং ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা অনেক বাড়বে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন যে বিভিন্ন খান থেকে বিভিন্ন সময় অনেকেই
চেষ্টা করছে এই ফ্যাসিবাদকে নিয়ে আবার কথা বলার জন্য, এবং বিদেশেও আপনার এটা নিয়ে কাজ হচ্ছে। তাই নির্বাচনটা খুব দ্রুত দরকার। দেশে উগ্রবাদের রাজনীতি প্রতিষ্ঠার ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশের মানুষ এটি গ্রহণ করবে না। ষড়যন্ত্র হচ্ছে যে এই মধ্যপন্থা রাজনীতি, উদারপন্থী রাজনীতি, উদারপন্থী গণতন্ত্র তাকে সরিয়ে দিয়ে একটা উগ্রবাদের আপনার রাজনীতিকে নিয়ে আসা বাংলাদেশে, এটাও বাংলাদেশের জন্য চরম ক্ষতিকর হবে। আমাদেরকে সেই জন্যই এই উদারপন্থী গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দেশবাসী বিএনপির দিকে তাকিয়ে আছে দাবি করে মির্জা ফখরুল নেতাকর্মীদের বলেন, জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে নিজেদের প্রস্তুত করতে হবে। কিছু কিছু প্রচারণা চালানো হয় এমন ভাবে যে বিএনপি সংস্কারের বিরোধী। কতগুলো রাজনৈতিক দল তারা মিথ্যা প্রচারণা, ভুল প্রচারণা করে বিএনপিকে হেয় প্রতিপন্ন করতে চায়। এই ফ্যাসিবাদ যে ধ্বংস করে দিয়ে গেছে এই অর্থনীতি, সমাজকে, স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, এগুলো পরিবর্তন বিএনপি নিয়ে আসবে, এটা কিন্তু মানুষের আশা। ওই জায়গাটাকে আপনারা নষ্ট করবেন না। বক্তারা ফ্যাসিবাদ বিরোধী জুলাই গণঅভ্যুত্থানের ঐক্য ধরে রাখতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কারজন সহ 16 জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সকালে সিএমএম কোর্টে উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা। ন্যায় বিচার লঙ্ঘিত হয়েছে বলে অভিযোগ করেন আসামির পক্ষের আইনজীবী। এ সময় আদালতের প্রতি অনাস্থা জানিয়ে জামিন চাননি সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। তরিক ইসলামের রিপোর্ট। মাথায় হেলমেট, বুলেট প্রুফ জ্যাকেট ও হাতকড়া পরিয়ে সিএমএম আদালতে হাজির করা হয় রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আটক সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কারজন, সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না সহ 16 জনকে। শুনানি শেষে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এই সময় আদালতে জামিনের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, মঞ্চ ৭১ এর নামে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করছিল আসামিরা। এরা প্রত্যেকেই জ্ঞান পাপী বুদ্ধিজীবী এবং সাবেক স্বৈর শাসক ফ্যাসিস্ট হাসিনার আমলে সুবিধাভোগী। এদের অর্থ যোগানদাতা, এদের মূল যে থিম মেকার, মূল পরিকল্পনাকারী এবং শেখ হাসিনার সাথে এদের কি কি আলোচনা হয়েছে, কি ষড়যন্ত্র হয়েছে, সেখানে বহির্বিশ্বের কোনো হস্তক্ষেপ আছে কিনা, বহির্বিশ্বের কোন কোন দেশের গোয়েন্দা সংস্থা এদেরকে প্যাট্রোনাইজ করছে। আর আসামি পক্ষের আইনজীবী জানান, আসামিদের আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ দেওয়া হয়নি, যা আইনের সুস্পষ্ট লঙ্ঘন। ৩৯ ধারা অনুযায়ী এই বাংলাদেশে এখন স্বাধীনভাবে মত প্রকাশের কোনো সুযোগ নেই। আজকে যে সাংবাদিক, মুক্তিযোদ্ধা এবং অধ্যাপক গ্রেপ্তার হলো, এর মাধ্যমেই দৃশ্যমান যে এই দেশে এখন সাকসেসফুলি মব ভায়োলেন্স চলছে এবং সেটা রাষ্ট্রীয় দায়ভার এর জন্য নিতে হবে। একজন নাগরিককে গ্রেপ্তার করার পরে যেভাবে রাখা উচিত ছিল, যে ধরনের কন্ডিশন থাকা দরকার ছিল, তার কোনো কিছুই প্রতীয়মান ছিল না এবং তাদেরকে একটি ঘরে রাখা হয়েছে, সে ঘরে ফ্যান পর্যন্ত না এই গরমের মধ্যে এবং ধুলাবালির মধ্যে, এবং তাদের সাথে এমনভাবে মানে খুবই খারাপভাবে আসলে ওখানে ব্যবহার করা হয়েছে, যেখানে তাদের 33 যে আর্টিকেল রয়েছে সংবিধানের, সেখানে যে ধরনের অধিকার দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণ আকারে লঙ্ঘন হয়েছে। এদিন আদালতের প্রতি অনাস্থা জানিয়ে জামিন চাননি সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। পুরোদমে চলছে ডাকসু নির্বাচনের প্রচারণা। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারেও বসেন এই প্রার্থীরা। বিভিন্ন হলের মসজিদে জুমার নামাজ পড়েছেন তারা। নামাজ শেষে ভোটারদের সাথে কুশল বিনিময় করতে দেখা গেছে তাদের। ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান কুশল বিনিময় করেন বিজয় ৭১ হলে, আর জহুরুল হলে কুশল বিনিময় করেন বাক্সাসের জিএস প্রার্থী আবু বাকের মজুমদার। এছাড়াও বিভিন্ন হলের মসজিদে কুশল বিনিময় করতে দেখা গেছে প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীদের। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হলে আছেন সহকর্মী মিজান শাহজাহান। আমরা সরাসরি এখন কথা বলবো তার সাথে। মিজান,
ডাকসু নির্বাচনের ভোটের ফলাফল নিজের দিকে টানতে আসলে প্রার্থীরা কি ধরনের কৌশল অবলম্বন করছেন এবং সাধারণ ভোটাররা তারা আসলে এই জনসংযোগ নিয়ে তারা কি বলছেন, তারা কি আশাবাদ ব্যক্ত করছেন ডাকসু নির্বাচনকে ঘিরে? ওয়াহিবা, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে আজকে শুক্রবার, জুম্মাবার, বিভিন্ন প্যানেলের প্রার্থীরা বিভিন্ন মসজিদে আজকে জুমার নামাজ আদায় করেছেন। আমি যখন আপনার সাথে কথা বলছি তার আগে কিন্তু আজকের আনুষ্ঠানিক যে প্রচার প্রচারণা সেটা শেষ হয়ে গেছে বলা যায়। একই সময়ে একই টাইমে বিভিন্ন হলে বিভিন্ন প্রার্থীরা প্রচারণা চালিয়েছেন। অলরেডি আমরা অনেকের কথা নিয়েছি, সাক্ষাৎকার নিয়েছি। তারা যেটি বলার চেষ্টা করেছেন, বিশেষ করে আমি আবু বাকের মজুমদার, যিনি বাকশাসের জিএস পদপ্রার্থী, তিনি বলছেন যে নির্বাচন কমিশন, বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু নির্বাচনের যে নির্বাচন কমিশন, সেই কমিশন নিরপেক্ষতা হারিয়েছে। তারা বলছেন যে ছাত্রদলের জিএস প্রার্থী এখানে বারবার আচরণবিধি লঙ্ঘন করেছেন, এছাড়া অন্যান্য প্রার্থীরাও আচরণবিধি লঙ্ঘন করেছেন, কিন্তু নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নেয়নি। এজন্য তারা বলছেন যে এখানে সেনাবাহিনী, র্যাব, পুলিশ, আনসার এগুলো নিয়োগ করে নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা সম্ভব না। নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার জন্য তারা বলছেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসন তথা যে বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন কমিশন রয়েছে, যেটি প্রধান রিটার্নিং কর্মকর্তার কার্যালয়, তাদেরকে নিরপেক্ষ আচরণ করতে হবে। তারা বলছেন যে মাঠে যতই আইনশৃঙ্খলা বাহিনী নিরপেক্ষ দায়িত্ব পালন করুক, যদি ভিতরে মেকানিজম হয়, যেটি তারা বলছেন যে 2019 সালে ছাত্রলীগের পক্ষে যেভাবে মেকানিজম হয়েছিল, এখন ছাত্রদলের পক্ষেও সেভাবে মেকানিজম হচ্ছে, এই অভিযোগটি তারা করেছেন। যদিও ছাত্রদলের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে এই সমস্ত অভিযোগ একেবারেই ভিত্তিহীন। তারা আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি তাদের শ্রদ্ধা আছে, তারা বিশ্ববিদ্যালয়ে যে নিয়মকানুন আছে তার প্রতি তাদের শ্রদ্ধাবোধ আছে, তারা নিয়মকানুন রক্ষা করেই তারা এখানে প্রচার প্রচারণা চালাচ্ছেন। হেরে যাওয়ার আশঙ্কায় অন্যান্য প্যানেলের প্রার্থীরা তাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। আরেকটি বিষয় হচ্ছে যে ওয়াহিবা, আপনি জানেন যে নির্বাচন হবে 9 সেপ্টেম্বর। এরই মধ্যে প্রার্থীরা বিভিন্ন কৌশল অবলম্বন করেছেন ভোট টানার জন্য। সেক্ষেত্রে তারা সবচেয়ে বেশি যে কথাটি বলার চেষ্টা করছেন সেটি হচ্ছে বিশ্ববিদ্যালয়কে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চেয়েও পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় এখানে পরিণত করা হবে, যেন কাউকে রংপুর থেকে বা বরিশাল থেকে এসে আজিমপুরের কোনো ম্যাচে না উঠতে হয়, যেন শিক্ষার্থীরা ওয়ান সিটে ওয়ান ব্যক্তি ওয়ান পার্সন এভাবে থাকতে পারেন, সে বিষয়টি তারা নিশ্চিত করতে চাচ্ছেন। তারা চাচ্ছেন যে ক্যান্টিনে যে খাবার খাওয়ানো হয় সেই খাবার যাতে। মিজান, আপনাকে ধন্যবাদ। পরবর্তীতে আপনার সাথে আমরা আবার কথা বলবো। রাজধানীর বাজারে নিত্যপণ্যের অসহনীয় দামের নাকাল দশা ক্রেতাদের। এক লাফে মসুর ডালের দাম বেড়েছে কেজিতে প্রায় 30 টাকা। অস্বস্তি আটা ময়দার দামেও। 2 কেজি আটার প্যাকেট প্রতি দাম বেড়েছে প্রায় 15 টাকা। বিক্রেতারা বলছেন ভোগ্যপণ্য কোম্পানির সরবরাহ সংকটে এই পরিস্থিতি তৈরি হয়েছে। রিপোর্ট আদিন সচিবের। নিত্যপণ্যের বাজারে অস্বস্তি যেন প্রতিদিনের। দামের ভারে কমেছে মধ্যবিত্তের জরুরি কেনাকাটাও। অনেকটা খালি ব্যাগে চাপা হতাশা নিয়ে ঘরে ফেরেন অনেকে। ডাল কিনতে আজ মাথায় হাত কারো কারো। ছোট দানার এই পণ্য কেজি প্রতি কিনতে গুনতে হচ্ছে 160 টাকা পর্যন্ত, যা আগের চেয়ে প্রায় 20 থেকে 25 টাকা বেশি। মসুর ডালের যে বাইরের যে একটা ডাল আসতো, ওইটা আপনার আমরা আগে কিনছি 128 টাকা, 26 টাকা, 130-35 টাকা বিক্রি করছে। এখন সেটা 154-55 টাকা কেনা। হ্যাঁ, আমরা 60 টাকা বিক্রি করি। আটা ময়দার খরচ সামলাতেও হিমশিম অবস্থা। 2 কেজির প্যাকেট প্রতি দাম বেড়েছে প্রায় 15 টাকা। কেজির হিসেবে বাড়তি অন্তত 7 টাকা। ময়দার দামও কেজিতে 4 টাকা বেড়েছে। তীরের কোনো আটা মার্কেটে নাই, তো তীরের আটা না থাকাতে হয়তো হইতে পারে যে হয়তো আটার সংকট, অন্যান্য কোম্পানির দাম বাড়েছে। ময়দার দাম আটার মতো বাড়ে না, আংশিক বাড়াইছে। ধরেন যেই ময়দা আপনার আগে 116 টাকা ছিল, সেটা এখন নিচ্ছে 120 টাকা। স্বস্তি নেই চালের বাজারেও। বেশ কিছুদিন ধরেই বাড়তি দামি বিক্রি হচ্ছে মোটা ও সরু চাল। নাজিশাল ইন্ডিয়ানটা ভালোটা, একদম অরিজিনাল যেটা, ওটা প্রায় 77 থেকে 78 টাকা কিনে পড়ে আমাদের, 80 টাকা আমরা বেশি। আর এতে একটু লো কোয়ালিটি যেটা, ওটা পড়ে 70 থেকে 72 টাকা, আমরা 76 টাকা বিক্রি করি খুচরা। চড়া মাছ ও মুরগির ডিমের দামও। কমার লক্ষণ নেই সবজির দামেরও। আদিন সচিব, এটিএন বাংলা, ঢাকা। প্রধান উপদেষ্টা প্রতিশ্রুতি ভঙ্গ করে নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করেছেন। এই রোড ম্যাপ একটি সুষ্ঠু নির্বাচনকে ভণ্ডুল করার নীল নকশা বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সকালে কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজের মিলনায়তনে চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির সেক্রেটারি জেনারেল বলছেন যে নতুন নতুন ইস্যু তৈরি হচ্ছে বিভ্রান্ত করার জন্য। হ্যাঁ, আমরা তো নতুন ইস্যুই করব,
আমরা তো পুরাতনকে ফেলে দিয়েছি, পুরাতন ব্যর্থ হয়েছে, এটাতে দেশের মানুষ সাক্ষী। সুতরাং আমরা নতুন ইস্যুই চাচ্ছি, আমরা নতুনভাবেই দেশকে গড়তে চাচ্ছি, আমরা নতুন সিস্টেম প্রবর্তন করতে চাচ্ছি। সুতরাং যারা এই পরিবর্তন এবং নতুনকে স্বাগত জানাতে পারছে না, তারা মূলত পুরানো জরাজীর্ণ ফেসিবাদের এবং লুটপাটের দখলের রাজনীতির দিকে বাংলাদেশকে আবার নিয়ে যাওয়ার জন্য অপচেষ্টা করছে। এখন পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। ইলিশের ভরা মৌসুমেও নোয়াখালীর অঞ্চলের মেঘনা নদীতে দেখা মিলছে না ইলিশের। যেটুকু ইলিশ মাছ পাওয়া যাচ্ছে তার আকার যেমন ছোট, আবার দামও বেশ চড়া। ইলিশের আকালে হতাশ জেলে, মাছ ব্যবসায়ী ও সাধারণ ক্রেতারা। নোয়াখালী থেকে ফজলুল ইসলাম জাহানের পাঠানো তথ্য ও চিত্র নিয়ে রিপোর্ট জানাচ্ছেন আশিকুর রহমান। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত ইলিশের ভরা মৌসুম। নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদী ও বঙ্গোপসাগরে এ সময় জেলেদের ইলিশ ধরার ধুম পড়ে। তবে চলতি মৌসুমে ইলিশের দেখা নেই। যেটুকু মিলছে তার দামও বেশ চড়া। জেলেদের অভিযোগ, মাছ ধরতে যাওয়া ট্রলারের খরচও উঠছে না, ফলে দিন দিন বাড়ছে দেনা। অন্যদিকে কাঙ্ক্ষিত ইলিশ না পাওয়ায় ঘাটগুলোতে নেই কর্মব্যস্ততা। নদীতে ইলিশ মাছ একেবারে শূন্যতা, মাছের আকাল চলতেছে। পার্টি থেকে 10 লাখ টাকা দাদন নিচ্ছি, এখন পার্টির টাকা দিতে পারতেছি না, নদীতে মাছ নেই। এবছর মাছ থাকার কারণে আমরা আরো তো বুঝতে পারতেছি না, বা কোনোভাবে আমরা লোকজন চালাতে পারতেছি না। ঘাটে আসি দেখি যে সেম কাহিনী, মনে হয় যেন ঘাটে আরো দাম বেশি। ইলিশ মাছের দাম ছিল এখন মাস 80,000 টাকা, এখন বর্তমানে 3 লক্ষ টাকা। ইলিশ না পাওয়ার কারণ হিসেবে ঝাটকা নিধন, মা ইলিশ ধরা ছাড়াও ডুবোচর, জলবায়ুর পরিবর্তনের প্রভাব বলে জানালেন জেলা মৎস্য কর্মকর্তা। নদীর নাব্যতা কম, তারপরে জলবায়ুর পরিবর্তন এখানে একটা বিষয় আছে। বিশেষ করে অনেক ডুবোচরও আছে, যার ধরনের ইলিশের স্বাভাবিক চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। এই কারণে ইলিশ উপরের দিকে কম উঠছে। হাতিয়া দ্বীপের 20টি ঘাটে কমপক্ষে 20,000 জেলে মাছ ধরার উপর নির্ভরশীল। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এখন আল রাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। নানা জটিলতায় থমকে আছে মাদারীপুরের শিবচরের কলাতলার নিখলি সেতুর নির্মাণ কাজ। স্থানীয়রা জানায়, ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের টাকা না পাওয়ায় বিক্ষোভের মুখে বন্ধ রয়েছে নির্মাণ কাজ। বিষয়টি স্বীকার করে প্রয়োজনীয় কাগজপত্র জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছে এলজিইডি কর্তৃপক্ষ। তবে জেলা প্রশাসন বলছে, সমস্যার সমাধানের বিষয়টি নির্ভর করছে ভূমি মন্ত্রণালয়ের সদিচ্ছার উপর। মাদারীপুর প্রতিনিধি SR শফিক রিপোর্ট জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। শিবচরের আড়িয়াল খাঁ নদের উপর প্রায় 2 বছর আগে এলজিইডির তত্ত্বাবধানে কলাতলা নীলক্ষী সেতুর নির্মাণ কাজ শুরু হয়। 98 কোটি টাকা ব্যয়ে প্রস্তাবিত 670 মিটার দীর্ঘ সেতুটির 35% কাজও শেষ হয়। পরে জমি অধিগ্রহণের টাকা না পাওয়ায় বিক্ষোভের মুখে চরকামার কান্দি প্রান্তের কাজ বন্ধ হয়ে যায়। কিছু টাকা পয়সা দেবে, তারা ক্ষতিপূরণ দেবে, এই ক্ষতিপূরণ দেয়। নদীর উপর কাজ চলতে আছে, টাকা ক্ষতিপূরণ দিয়েছে, ওখানে কাজ চলতে আছে। আগামী বছর সেপ্টেম্বরে সেতুর নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও জমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতায় কাজ বন্ধের বিষয়টি স্বীকার করে এলজিইডি। ওই ব্রিজের সাথে যে সমস্ত জমি পড়েছেন, ওই জমির মালিকগণ অধিগ্রহণ সংক্রান্ত নোটিশ না পাওয়ার কারণে ওনারা কাজ করতে দিচ্ছেন না। মন্ত্রণালয়ের প্রশাসনিক অনুমোদন সাপেক্ষে প্রপার ডকুমেন্ট সহ ডিসি অফিস মাদারীপুরে পাঠাই। ডিসি অফিস থেকে যাচাই বাছাই করে পরবর্তী পদক্ষেপ তারা গ্রহণ করবে। এদিকে জমি অধিগ্রহণের ক্ষেত্রেও কিছু জটিলতা রয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। অধিগ্রহণটা তো এমন না যে আপনি কিছু অংশ করবেন, কিছু অংশ করবেন না, সব একসাথে সব হয়, নোটিশ একসাথে হয়, সবকিছু একসাথে হয়। তবে সংশয়ের কিছু নাই। আমরা অলরেডি ভূমি মন্ত্রণালয়ে লিখছি, ভূমি মন্ত্রণালয় আমাদের কাছে কিছু ক্রাইটেরিয়া জানতে চেয়েছে, ক্রাইটেরিয়াগুলো আমরা সেতুটির নির্মাণ কাজ শেষ হলে মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার মধ্যে যোগাযোগ সহজ হবে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।
এবার আন্তর্জাতিক সংবাদ। চার দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার আশঙ্কায় পাকিস্তানের পাঞ্জাব সরিয়ে নেওয়া হয়েছে অন্তত 10 লাখ বাসিন্দাকে। ভারী বর্ষণ আর উজানের ঢলে 3টি নদীর পানি উপচে প্রায় 1,500 গ্রাম প্লাবিত হয়েছে। এর মধ্যে চেনাব নদীর পানিতে 951টি গ্রাম, সুতলেজে 361টি এবং রাভি নদীর পানিতে 80টি গ্রাম তলিয়ে গেছে। ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ডুবে গেছে ফসলের মাঠ। এতে খাদ্য নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। বন্ধ হয়ে গেছে শিয়ালকোট আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম। পাঞ্জাব সরকার জানায় এ পর্যন্ত 15 লাখ মানুষ ক্ষতির মুখে পড়েছে। এদিকে বৃষ্টি বাড়লে পরিস্থিতি আরও খারাপ হওয়ার পূর্বাভাস দিয়েছে পাঞ্জাব আবহাওয়া দপ্তর। 2022 সালের পর এটিকে দেশের সবচেয়ে বড় দুর্যোগগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে। এবার খেলার খবর। বিশ্বকাপ বাছাই পর্বে শেষ দুটি ম্যাচের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ল্যাটিন আমেরিকা থেকে সবার আগে টুর্নামেন্টের টিকিট নিশ্চিত করা দলটি সেপ্টেম্বরে ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে লড়বে, যার জন্য গত 18 আগস্ট প্রাথমিক দল ঘোষণা করেন কোচ লিওনেল স্কালোনি। সেখান থেকে বাদ পড়েছেন প্রাথমিক দলে থাকা ডিফেন্ডার ফাকুন্দো মেদিনা ও ফরওয়ার্ড আনহেল কেরেরা। কার্ডে দেখা নিষেধাজ্ঞায় দলে রাখা হয়নি এনজো ফার্নান্দেস, আর ইনজুরির কারণে পাওলো দিবালাকেও রাখেননি লিওনেল স্কালোনি। আগামী 4 সেপ্টেম্বর ঘরের মাঠে ভেনেজুয়েলা আর 9 সেপ্টেম্বর বিশ্ব চ্যাম্পিয়নরা ইকুয়েডরের মাঠে খেলবে। একটি ঘোষণা, এটিএন বাংলার নাম ব্যবহার করে সাংবাদিক পরিচয়ে কতিপয় ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সংগ্রহের নামে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। এই ধরনের চাঁদাবাজ ও ভুয়া নাম ব্যবহারকারীদের নিকটস্থ থানায় সোপর্দ করার জন্য অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। এছাড়াও প্রতিষ্ঠানটিতে সাংবাদিক ও জনবল নিয়োগের ভুয়া বিজ্ঞাপন দিয়ে একটি চক্র প্রতারণা করছে। বর্তমানে এটিএন বাংলায় কোনো ধরনের নিয়োগ প্রক্রিয়া চলছে না। নিয়োগ নিয়ে কারোর সাথে আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরো একবার। নির্বাচন আয়োজনে নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলায় কর্মকর্তাদের পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালনের আহ্বান সিইসির। আসন্ন ভোট হবে ইতিহাসের সবচেয়ে ঝুঁকিপূর্ণ, ইসি আনোয়ারুল। ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন না হলে দেশে গভীর সংকট সৃষ্টির আশঙ্কা বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের। উদারপন্থী রাজনীতি সরিয়ে উগ্রবাদ প্রতিষ্ঠার ষড়যন্ত্র চলছে। সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, অধ্যাপক কার্জন ও সাংবাদিক মঞ্জুরুল সহ 16 জনকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার। জামিন নামঞ্জুর, কারাগারে পাঠালেন আদালত। এবং নিত্যপণ্যের লাগাম ছাড়া মূল্য বৃদ্ধিতে নাকাল দশা ক্রেতাদের। মসুরের ডাল 1 লাফে কেজিতে 20 টাকা বেড়েছে, আটা ময়দার দামেও ঊর্ধ্বগতি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।